গল্পসেভে সন্ধ্যাতারা। লেখক তানজিলাতা বাচ্চুম। পর্ব ২। সেদিনটা একদম অনাকাঙ্ক্ষিত ছিল। আমার কাছে সবটাই যেন স্বপ্নের মতো। বিশ্বাস করতে পারছিলাম না। আমার অহর্নিশ, শুধু আমার। আমি এত বোকা কেন? বুঝতেই পারিনি। অবশ্য ভালো হয়েছে। এমন অনুভূতির সঙ্গে নতুনভাবে পরিচিত হলাম। পরের দিন অন্যরকম ছিল। অহর্নিশ বাইরে গেছে। আমার বেরোতে ভীষণ লজ্জা লাগছে। এভাবে কারোর বিয়ে হয়? সবাই কি ভাবছে? সাধারণ জামা পরে বেরোলাম। সকলে আমাকে দেখে মুচকি হাসল। অহর্নিশকে তার চাচাতো ভাই ধাক্কা মারল, ঠোঁট চেপে হাসল। আমি আরও লজ্জা পেয়ে গেলাম। এদিকে বাবা এলেন। বসলেন। তারপর সকল চাচারাও এলেন, বিয়ে তো হল। এখন সামনে কি করতে হবে, সেসব ঠিক করতে হবে। অহর্নিশের বাবা বললেন, জি ভাই, তাহলে আনুষ্ঠানিকভাবে বিয়ের তারিখটা ঠিক করি। ওনারা ভাবছেন। তৎক্ষণাৎ দাদি বললেন, সামনের মাসতে তুলি নেই। দেরি করি লাভ আছে? ছোট চাচা বললেন, আরে হো আম্মা, সামনে নির্বাচন না? অহর্নিশের বাবা বললেন, এছাড়া মিষ্টির পড়ালেখাও তো বাকি। তারপর অহর্নিশের দিকে তাকিয়ে বললেন, তোর মতামত কি? এত দূর থেকে ওকে যেতে হবে ইউনিভার্সিটি। অহর্নিশ আমার দিকে তাকাল। ভেবে ঠোঁট কামড়ে ধরল। বলল, ওর পড়ালেখাটা কমপ্লিট করুক না হয়। দাদি সন্তুষ্ট হলেন না। বললেন, এগলা কি কথা? বিয়া হয়া এতদিন দূরত থাকবে? এতথা কি তোমরা সবাই পড়নেন না? যে যাই বলুক, দাদির কথা সকলে মান্য করেন। অহর্নিশের বাবা বললেন, তাহলে দেরি না করি, নির্বাচনের পরপরই না হয় তুলে নেব। সবাই সম্মতি জানালেন। গুনে গুনে ২.৫টা মাস পরে আমাদের বিয়ে। কি অদ্ভুত এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। কালকে এসেছিলাম, বিরহে। ভালোবাসার মানুষ হারিয়ে ফেলার শোকে আজকে তারই বউ হয়ে বাড়িতে যাব। বিকেল বেলা। বিকেলের রোদটা তখন মোলায়েম হয়ে এসেছে। ধীরে ধীরে মিলিয়ে হচ্ছে, আকাশে ছড়িয়ে পড়ল নরম সোনালি আভা। রোদের বিদায়ের সাথে আমরাও বিদায় প্রস্তুতি নিলাম। বের হলাম, যাওয়ার উদ্দেশ্যে। সামনে গাড়ি। বাবা, আম্মুরা এখনও গল্প করছে। আমি অহর্নিশকে খুঁজছি। অহর্নিশকে খুঁজতে খুঁজতে বাড়ির ভেতরে এলাম আবারও। পেলাম না। তারপর আবারও বেরিয়ে এসে বাড়ির আশপাশটা দেখতেই পেলাম অহর্নিশকে। এক কোণে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আমি তার নিকটস্থ হলাম। ওর হাতে সিগারেট। তৎক্ষণাৎ এমন কথা শুনলাম, যা শুনে আমার পায়ের তোলার মাটি যেন সরে গেল। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেলাম। শরীরটা কাঁপতে লাগল। নিঃশ্বাসটাও যেন আটকে গেল। ড্যাশ। বর্তমান ২০১৬ সাল। মিষ্টি, মিষ্টি। অস্থির গলায় ডাকল। মিষ্টির কোন হেলদোল নেই। অহর্নিশ গায়ে ঝাঁকাল, মিষ্টি, এই মিষ্টি। তবুও কোন সাড়া পাওয়া গেল না মিষ্টির। অহর্নিশ বিচলিত গলায় বলল, রাইমা, ওর কি হল? ওয়েট, আমি দেখছি। রাইমা শান্তভাবে মিষ্টির সম্মুখে বসল। মিষ্টির নিভু নিভু দৃষ্টি। যেন গভীর ঘুমে সে, অথচ আধো আধো চোখ খোলা। রাইমা অহর্নিশকে বলল, আপাতত ওকে শুইয়ে দাও। অহর্নিশ সন্তর্পণে ওকে শুয়ে দেয়। কপালে আলতো করে চুমু দিল। উঠে আসল। তারপর রাইমাকে নিয়ে বেরিয়ে গেল। তটস্থ হয়ে বলল, মিষ্টির কি হয়েছে? কি বলছে ও এসব? রাইমা বিস্ময়ভরা কণ্ঠে বলল, তোমাদের বিয়ে আসলেই এভাবে হয়েছিল? অহর্নিশের কপালে চিন্তার ভাঁজ পড়ল, উহু, একদমই না। তাহলে মিষ্টির বলা সবটাই মিথ্যে? অহর্নিশ দীর্ঘশ্বাস ফেলে বলে, মিথ্যেও নয় আবার সত্যিও নয়। তবে অধিকাংশ মিথ্যে। রাইমার ভ্রু কুঁচকে গেল, কোন সাল ছিল ওট? অহর্নিশ থেমে গলা ভিজিয়ে নিল। পানি খেল, ২০০৫। যখন মিষ্টি ক্লাস 8-এ পড়ত, আর আমি ওকে বিয়ে করব বলেছিলাম। এরপর রাইমাকে নিয়ে বসল, চা দিল। তারপর বলতে শুরু করল,
ছোটবেলার প্রায় সব কাহিনী সত্য। বাট বই নিতে গিয়ে আমার কোলে পড়াটা মিথ্যে ছিল, এরপর টিভি দেখতে গিয়ে ওসব কথা। আর ৮ বছর পর যেসব কাহিনী বলল, আমি ওকে হুটহাট করে বিয়ে করেছি। এসব মিথ্যে। আমাদের বিয়ে ১০ বছর পরে স্বাভাবিকভাবেই হয়েছিল। আমি বুঝতে পারছি না, মিষ্টি এসব কেন বলছে। রাইমা চায় চুমুক দিয়ে বলল, তুমি কি ছোট থেকেই ওকে পছন্দ করতে? অহর্নিশ সরাসরি জবাব দিল, না, ও বাচ্চা মেয়ে ছিল। এজন্য মজা করেছিলাম। তারপর বড় হয়ে ওকে দেখে ভালো লেগেছিল। রাইমা বলে, তুমি মজা করলেও মিষ্টি সেই সময়টা বোধহয় সিরিয়াস স্বভাবে নিয়েছিল। টিনেজার ছিল, আবেগে পড়ে গেছিল মনে হয়। আর এভাবেই ও নিজের মধ্যে তোমাকে নিয়ে অনেক কল্পনা, স্বপ্ন তৈরি করেছে। সবই ওর বানানো। অহর্নিশ কাতর গলায় বলল, আমি আমার আগের মিষ্টিকে কিভাবে ফেরত পাব, রাইমা? আমার মিষ্টি অ্যাবনর্মাল হয়ে গেল কেন? রাইমা বলে, তুমি শান্ত হও। তোমাকে শক্ত থাকতে হবে। না হলে মিষ্টিকে হ্যান্ডেল করবে কে? অহর্নিশ দীর্ঘশ্বাস ফেলল। রাইমা জিজ্ঞেস করল, তবে তোমাদের দেখা হয়েছিল ঠিক ১০ বছর পরে, তাই তো? অহর্নিশ তৎক্ষণাৎ জবাব দিল, হ্যাঁ। পরক্ষণে কিছু মনে পড়তে চটজলদি শুধাল, না, সরি। আমার একটু ভুল হয়েছিল। মিষ্টির বাবার মৃত্যুর সময় আমাদের দেখা হয়েছিল। তবে ওর অবস্থা নাজুক ছিল তখন। রাইমা চমকে উঠে, কি? মিষ্টির বাবা মারা গেছেন? কিভাবে? হার্ট ফেইল হয়েছিল। অবশ্য তার আগে বেশ কয়েকবার হার্ট অ্যাটাক হয়েছিল। রাইমা নিঃশ্বাস নেয়, কবে মারা গেছেন? মিষ্টি তখন এইচএসসি ক্যান্ডিডেট ছিল। উমম। মনে করতে লাগল, ভাবল একটু। তারপর বলল, ৬ বছর ধরো। ৬ বছর পরে দেখা হয়েছিল ওর বাবার মৃত্যুর দিনে। ও সেন্সে থেকেও সেন্সলেস অবস্থায় ছিল। রাইমা ঠোঁট কামড়ে ধরল। নিষ্প্রভ কণ্ঠে বলল, মিষ্টি কি খুব নরম প্রকৃতির মানুষ? অহর্নিশ জবাব দেয়, হ্যাঁ, ও প্রচুর ইমোশনাল। এ কারণেই। আচ্ছা শোন, আমাকে তোমাদের বিয়ের ঘটনা বলো। এছাড়া ওই ছোটবেলার পর থেকে যা যা হয়েছিল তোমাদের মধ্যে সব বলো। অহর্নিশ বলল, বিয়ের ঘটনা জানতে চাইছ নাকি ছোটবেলার পরের কাহিনী? রাইমা তীক্ষ্ণ গলায় বলল, ওর বাবার মৃত্যুর সময় তোমরা কথা বলনি, না? সেরকম পরিস্থিতি ছিল তখন? রাইমা ঠোঁট ভিজিয়ে বলল, এর পরের থেকে বলো। তারপর আবারও কিভাবে দেখা হলো, কিভাবে সেটা তোমাদের বিয়ে পর্যন্ত গেল? অহর্নিশ দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগল, ১.৫ বছর আগের অতীত, অর্থাৎ সেই ছোটবেলার দেখার পর দীর্ঘ ১০ বছর পরে আবারও ওদের দেখা, যার মাধ্যমে ওদের বিয়ে হয়। অতীত। তখন বর্ষাকাল, ২০১৫ সাল। আকাশ যেন তার সব জমানো কান্না ঢেলে দিচ্ছে মাটির বুকে। চারিদিকে বৃষ্টির পানিতে থই থই অবস্থা, পথঘাট ডুবে গেছে নরম কাদায়। দিনরাত শুধু টুপটাপ বৃষ্টির শব্দ। বেগম কোকিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে মিষ্টি। বৃষ্টির মধ্যে ছাতা আনতে ভুলে গেছে। এটা অবশ্য মায়েরই দোষ, তিনি কেন দেননি? মাকে বকল মিষ্টি। আশেপাশে ছেলেরা যেন গিলে খাচ্ছে ওকে। ভাগ্যিস হিজাব পরেও সাইডে এক্সট্রা ওড়না নিয়েছিল। সেটা দিয়ে ঢেকে নিল নিজেকে। রিকশার জন্য দাঁড়িয়ে। একটা ফাঁকা রিকশা ডাকল। মামা, পায়রায় যাবেন? উঠেন। মিষ্টি উঠল না। দরদাম ঠিক না করলে এসব রিকশাওয়ালা প্রচুর ভোগান্তির মধ্যে ফেলে। তাই প্রশ্ন করল, ভাড়া কত নেবেন? লোকটা শক্ত গলায় বলল, ৮০ টাকা। মিষ্টি তাজ্জব বনে গেল। রূঢ় গলায় বলল, ৪০ টাকার ভাড়া ৮০ টাকা হল? লোকটা একরোখা রইল। তোত্তারাভাবে জবাব দিল, বৃষ্টির মধ্যে ভাড়া ওইঙ্কা আপা। আশেপাশে রিকশা পাবার নান। মিষ্টির চোয়াল শক্ত হল। সাবলীলভাবে বলল, আপনি যান, লাগবে না। লোকটা বলল, উঠেন, ৬০ টাকা দেন আলা। মাত্র ২০ টাকা বেশি কি, গরিব মানুষ আমরা।
মিষ্টি ভ্রু কুঁচকে উঠল। হাসিও পেল, গরিব মানুষ। দৃঢ় গলায় বলে, গরিব মানুষ অথচ সুযোগ পেলে আপনারাও অসৎ পথ অবলম্বন করতে ছাড়েন না। আপনাদের লজ্জা করে না, গরিব বলে সিম্প্যাথি চান মানুষের হক মারছেন? দিন শেষে আপনারাও সুযোগ সন্ধানী। লোকটার গায়ে লাগল। কর্কশ গলায় হুঙ্কার দিলেন, যাবার নান, না যান। বালের প্যাচাল ছাড়ছেন কেন? ন্যাংধোকরি চেংড়ি, 20 টাকা দিবার পায় না, ক্যাচ ক্যাচ ছাড়ে। বলে লোকটা চলে গেল। বৃষ্টির পানি ছুঁয়ে দিচ্ছে মিষ্টিকে। শীতল, ঠান্ডা পানি। অথচ ওর মাথা গরম হয়ে আছে। লোকটা ওকে গালি দিল। চর মারত মিষ্টি, কিন্তু প্রত্যুত্তর করার আগেই চলে গেল। সেদিকে গাজয়ে চিরচিবিয়ে চিৎকার করে বলল, শালা, আবাল। বৃষ্টির কারণে মিষ্টির চিৎকার বেশি দূরে গেল না। তবে খুব কাছাকাছি থাকা মানুষরা ওকে দেখছে। শেষমেশ মিষ্টি অটো ধরল। দুনিয়ার মানুষ অদ্ভুত, রমজান মাস এলে এসব গরিব মানুষগুলোই আবার ব্যবসায়ীদের গালিগালাজ করে। কিন্তু নিজেদের বেলায় দেখা না। মিষ্টি অটোতে করে পায়রায়েল। অটোওয়ালাকে শুধাল, বাজারের দিকে যাবেন না? যাব। ওখানেই নামব তবে। আপনি তো পায়রার কথা কইছেন। মিষ্টি বুঝল, এসব তোত্তারা লোকজন। নেমে পড়ল। বৃষ্টি কমেছে। বাজারে যেতে হবে। ভাড়া মিটিয়ে হন্তদন্ত পায়ে হেঁটে যাচ্ছে। পৌরবাজারের কাছে আসতেই দেখল, লোকজনের জড়ো। ব্যবসায়ীগুলোর মুখ অন্ধকার। কথা বলাবলি করছে সকলে। মিষ্টি সাবধানে রাস্তা পার হল। একজন মহিলাকে জিজ্ঞেস করল, এখানে কি হয়েছে? মহিলাটা বললেন, চাঁদা তুলবার আসছিল। কায়ে বা দেয় নাই, তাক ডাঙ্গাইল মারছে মেলা। মিষ্টি উকি মেরে দেখার চেষ্টা করল। কয়েক বছর আগে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে সে। এর থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। চোখের সামনেই কি নৃশংসতার সম্মুখীন হয়েছিল। মিষ্টির ভাবনাতে আবারও বৃষ্টি পড়তে শুরু করল। মিষ্টির জামাকাপড় অল্প শুকাতে শুরু করেছে। তাই বৃষ্টি থেকে রক্ষা পেতে জায়গা খুঁজল। বৃষ্টির সময় এমনিতেও দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না, তার মধ্যে আজকের ভেজাল এত ভিড়। আবারও বৃষ্টি পড়তে শুরু করল। বাজারে ভিড়। মিষ্টির জামাকাপড় অল্প শুকাতে শুরু করেছে। তাই বৃষ্টি থেকে রক্ষা পেতে সে বাজারের একপাশে পুরনো ছাউনি দেওয়া দোকানটার নিচে আশ্রয় নিল। এখানেও লোকজন, তবে মহিলা আছে বেশ। চারপাশে কোলাহল। রিকশা, মানুষের চিৎকার, বৃষ্টির শব্দে সবকিছু মিশে এক বিশৃঙ্খলা তৈরি করেছে। ভেজা বাতাসে কাঁচা মাছ, শাকসবজির পচা, কাদা মাটির গন্ধ ছড়িয়ে আছে। মিষ্টি চোখ মুছে চারদিকে তাকাল। ক্ষীণ ধাক্কা অনুভব করল। এখানেও আরও মানুষ দাঁড়াচ্ছে, আবার তাকে ধাক্কা দিচ্ছে। মিষ্টি আবারও ভিজে গেল, পড়তে পড়তে বেঁচে গেল। একজন লোক ধরল, আস্তে মেয়ে। মিষ্টি চোখ তুলে তাকায়। সর্বপ্রথম চোখে পড়ল, বলিষ্ঠ হাত দুটো তাকে ধরেছে। খয়েরি রঙা ঠোঁট বটে, বৃষ্টির জল ঠোঁটের নিচে থাকা তিলে চুইয়ে পড়ছে। কি অদ্ভুত, ছেলেদেরও ঠোঁটের নিচে তিল থাকতে হয় নাকি? মিষ্টি ধাতস্থ হয়ে ছেলেটাকে পর্যবেক্ষণ করল ভালোভাবে। কালচে ভেজা চুলের ফাঁক দিয়ে কপালের রেখাগুলো স্পষ্ট গভীর, কঠোর হয়ে উঠেছে। জমে থাকা ক্লান্তি ফুটেছে। গায়ের রং গাঢ়, শ্যামলা রোদে পোড়া, কষ্ট ও পরিশ্রমের ছাপ আছে তাতে। লম্বা অনেকখানি। পিঠ সোজা, প্রশস্ত কাঁধ। মুখে গম্ভীর ধারা। মুখের গঠন ধারালো, চোয়াল শক্ত, গাল গাঢ়, নাক সরু এবং ঠিকমতো সন্নিবিষ্ট। ভেজা শার্ট গায়ে লেগে আছে শরীরে, হাতা গুটানো। কবজির রগগুলো স্পষ্ট ফুটে উঠেছে। প্যান্টের নিচের অংশ কাদা লাগা, শার্টটা শরীরে লেগে আছে। তখনই ভেসে এল গুরুগম্ভীর কণ্ঠস্বর, এত বড় হয়েও রাস্তায় লাফালাফি করেন? অদ্ভুত বিষয়, লোকটাকে এত চেনা লাগছে কেন? বৃষ্টিতে ভিজে চুলগুলো একদম কপাল ঢেকে নিয়েছে। মিষ্টির মনে পড়ছে, কিন্তু নামটা মুখে আসছে না।
কোথায় আছে না, পেটে আসছে, কিন্তু মুখে আসছে না। এমনই অবস্থা মিষ্টির। তখনই ডেকে উঠল, অহর্নিশ, তাড়াতাড়ি চল। মিষ্টি চমকে তাকাল। তার স্মৃতি কি লোপ পাচ্ছে? সেই মানুষটা। বুকটা ছলাৎ করে উঠল। আপনা আপনি মুখ থেকে বেরিয়ে এল, অহর্নিশ। অহর্নিশের কানে গেল। দাঁড়িয়ে গেল। ভ্রু কুঁচকে উঠল, হাসল ক্ষীণ। কপালের চুলগুলো হাত দিয়ে সরিয়ে নিল। মিষ্টির মুখে মাস্ক থাকায় চিনতে পারল না। বলল, জি। মিষ্টিকে চুপ করে থাকতে দেখে অহর্নিশ বলল, মুখে কি তালা মারলেন? আমার নাম ডাকলেন কেন? মিষ্টি নিজের ভঙ্গিতে উত্তর দিল, নাম না হয় আপনার, শব্দ তো আপনার নয়। অহর্নিশ ভ্রু কুঁচকে যায়, অদ্ভুত উত্তর। হেসে বলে, ভারী মিষ্টি উত্তর তো। তারপর জিজ্ঞেস করে, নাম কি? মিষ্টি। অহর্নিশ বিস্তৃত হাসে, এখানে টক ঝাল মিষ্টির কথা বলছি না। নাম জিজ্ঞেস করছি। মিষ্টিও ঠিক সেভাবে উত্তর দিল, পোষ সাজতেন চাচ্ছেন? দুঃখিত, আপনি সঠিক জায়গায় এপ্লাই করেননি। আমি আমার নাম বলেছি। অহর্নিশ মজা পেল। অদ্ভুত তোত্তারা উত্তর দিচ্ছে মেয়েটা। আশেপাশের মানুষগুলো তাকিয়ে দেখছে। অহর্নিশ তার সঙ্গে থাকা লোকগুলো বলল, আপনারা চলুন, আমি আসছি। বৃষ্টি কমল তখন। মিষ্টি সরল। অহর্নিশ বলল, সাইডে আসো। কোন দুঃখে? অহর্নিশ বলে, কথা বলতাম। কারণ? আমার ইচ্ছে। মিষ্টি ভ্রু উঁচিয়ে বলল, আপনার ইচ্ছের গুষ্টি মারি। কুরিয়ার করে অন্য কোথাও পাঠান। অহর্নিশ তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে, অথচ হাসছে। মিষ্টির নজরে গেল হাসির নিচের তিলটা। হাসিতে যেন আরও জ্বলজ্বল করে উঠছে। এতটা আকর্ষণীয় লাগছিল। তারপর নিজের নজর সরিয়ে সাইডে এল, কি দরকার? অহর্নিশ প্যান্টের পকেটে হাত গুজল, একটু মিষ্টি টেস্ট ইচ্ছে হচ্ছে। মিষ্টি তীক্ষ্ণ নজরে তাকালো, এ মিষ্টির কড়া স্বাদ সহ্য হবে না, কোষ্ঠকাঠিন্য হবে। অহর্নিশ কাশল একটু। জিজ্ঞেস করল, কোথায় থাকো? বাসায়। বাসা কোথায়? রাস্তার পাশে। রাস্তা কোথায়? বাড়ির পাশে। অহর্নিশ যেন ধৈর্যের শেষ প্রান্তে আছে। নিজেকে সংযত করে শুধায়, রাস্তা ও বাড়ি দুটো কোথায়? আপনার পাছায়। সঙ্গে সঙ্গে মিষ্টি বলল। অহর্নিশ নরমাল। মিষ্টি নিজেকে শুধিয়ে নিল, দুঃখিত মাথায় হবে। মানুষ মাত্রই ভুল। আমি বলতে চেয়েছি আপনার মাথায় তো এখন এটাই ঘুরছে। তাই না? তারপর থেমে বলল, বাড়ি, রাস্তা দুটোই মাটির উপর। অহর্নিশ পিছনে ফল ক্যারেটে লাথি মেরে অধৈর্য গলায় বলল, আরে সা। বলতে গিয়ে থেমে গেল। বলল, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ, দেখছি। মিষ্টি অল্প হাসে, দুঃখিত, আমি আপনার টিচার নই। মামুলি স্টুডেন্ট, পরীক্ষা নেয়ার প্রশ্নই নেই। অহর্নিশ হেসে ফেলল। মাস্কের আড়ালের চেহারাটা দেখার আগ্রহ জাগছে। চমৎকার উত্তর দিচ্ছে। মিষ্টি নিজের ঘড়ি দেখল, যদিও সেটা বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে। তবুও ভাব নিয়ে বলল, ভালো থাকবেন। আমার যাওয়ার সময় হয়েছে। বলে হাঁটতে লাগল। অহর্নিশ বিড়বিড় করল, ভালো থাকতে দিলে কোথায়? এরপর ডাকল, এই টক ঝাল মিষ্টি। মিষ্টি তাকাল। অহর্নিশ সরাসরি বলল, নাম্বার হবে? মিষ্টি বলল, অবশ্যই। অহর্নিশ তৎক্ষণাৎ ফোন বের করল, বলো। মিষ্টি প্রত্যুত্তর করে, 0, 1, 2, 3, 4, 5। এসব কি বলছ? মিষ্টি ইনোসেন্ট মুখ করে বলল, ইশাল্লাহ। দুঃখিত, আমি ভেবেছিলাম, আপনি শিক্ষিত। ওই সামনেই গার্লস স্কুল, ওখানে টিচারকে বলেন আপনাকে শিখিয়ে দেবে, ওকে? অহর্নিশ হেসে কিছু বলবে, তার আগেই মিষ্টি বলে, থাক থাক, ধন্যবাদ দিতে হবে না। আমি মানুষের হেল্প করতে পছন্দ করি। আমার দ্বারা না হয় একজন শিক্ষার আলোয় আলোকিত হল। বাংলাদেশে একজন শিক্ষিত হল, সৌভাগ্য। চলি।
বলে বড় বড় পা ফেলে চলে গেল। অহর্নিশের দৃষ্টি তখনও মেয়েটার দিকে। মেয়েটার গলায় আইডি কার্ড ঝুলানো, তাতে স্পষ্ট মেয়েটা বেরোবির স্টুডেন্ট। অহর্নিশ তীক্ষ্ণ নজরে কিছুক্ষণ আগের ঘটনা পর্যবেক্ষণ করতে লাগাল। এম ড্যাশ বর্তমান 2016 সাল। হঠাৎ কর্কশ শব্দে আশেপাশের নীরবতা যেন বিরক্ত হয়ে পড়ল। রাইমা চটজলদি ব্যাগ থেকে ফোনটা বের করে কানে দিল। অহর্নিশ পানি খেল। গলাটা শুকিয়ে গেছে। রাইমা ফোনটা রেখে ইতস্তত বোধ করল, বলল, সো সরি অহর্নিশ। আমাকে আর্জেন্ট যেতে হবে। আমার শাশুড়ি মা পড়ে গেছেন। আমি খুব দুঃখিত। বলে দাঁড়াল। অহর্নিশ বলল, আরে না, তুমি কষ্ট করে এসেছ। সমস্যা নেই, যাও। রাইমা আবারও দুঃখ প্রকাশ করল, আই এম সো সরি অহর্নিশ। অহর্নিশ ক্ষীণ হাসল, ইটস ওকে রাইমা। চলো, তোমাকে এগিয়ে দেই। রাইমা নিজেকে ধাতস্থ করে নিল। অহর্নিশ মিষ্টিকে একবার দেখল, ঘুমোচ্ছে। সন্তর্পণে দরজাটা চাপিয়ে বেরোল সে। দুজনে হাঁটছে। রাইমা বলল, আমার কি মনে হয় অহর্নিশ, তুমি ওকে ভালো সাইকিয়াট্রিস্ট দেখাও। অহর্নিশ ভ্রু কুঞ্চিত করল, তুমি তো সাইকোলজিস্ট, অন্যকে দেখতে বলছ কেন? রাইমা হাসল ক্ষীণ, আমি সাইকোলজিস্ট। সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট এক নয়। যারা মনোবিজ্ঞানের উপর বিএ, এমএ, পিএইচডি করে তাদের সাইকোলজিস্ট বলে, আর যারা এমবিবিএস পাশ করে এমডি ডিগ্রির মাধ্যমে হয়, তারা সাইকিয়াট্রিস্ট। আমরা মানসিক চাপ, দুঃখ ইত্যাদি বিষয়ে থেরাপি কাউন্সেলিং দিতে পারব। কিন্তু সাইকিয়াট্রিস্ট ক্ষেত্রে আসলেই মানসিক চাপ নাকি রোগ তারা শনাক্ত করতে পারবে, ঔষধ দিতে পারবে। আমার মনে হচ্ছে মিষ্টির মানসিক চাপ নয় বরং মানসিক রোগ আছে। অহর্নিশ ভেতরে ঠোঁটের একাংশ কামড়ে ধরো। রাইমা যাওয়ার আগে বলল, ওর যত্ন নিও। আমি আসি। বলে চলে গেল। অহর্নিশ দীর্ঘশ্বাস ফেলল। এদিকে বাড়ি থেকে চেঁচামেচি শব্দ আসছে। অহর্নিশ অস্থির হল, অস্ফুট গলায় বলে, মিষ্টি। অহর্নিশ বুক কেঁপে উঠল। ধরফর করে বাড়িতে গেল। ঘরে ঢুকেই দেখি মিষ্টি চিৎকার করছে, খামচে দিয়েছে। অহর্নিশ চটজলদি গিয়ে মিষ্টিকে ধরল। শক্ত করে, বুকের মাঝে জড়িয়ে ধরল। একমাত্র সেই পারে মিষ্টিকে কন্ট্রোল করতে। মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে বলল, রিল্যাক্স। রিল্যাক্স সোনা। রিল্যাক্স। মিষ্টি শোষাচ্ছে। ওর থেকে ছাড়া পাওয়ার জন্য নিজের সর্বোচ্চ শক্তি দিচ্ছে। ঘন ঘন শ্বাস ফেলছে। চোখ দুটো লাল। তাকিয়ে আছে একজনের উপর, যেন এক্ষুনি খেয়ে ফেলবে। তখনই ঘরে এলেন অহর্নিশের দাদি হামিদা। মুখ কুঁচকে বলেন, কি হইল ফির পাগলিটার? মিষ্টি একটুখানি ঠান্ডা হয়েছিল সবে। অহর্নিশের হাতের বাঁধন আলগা ছিল। মিষ্টি খেপে গেল আবারও। তেরে হামিদা বেগমের কাছে গিয়ে বলল, তুই পাগল, তুই পাগল, তুই পাগল বুড়ি। অহর্নিশ দৌড়ে এল, অস্ফুট কণ্ঠে বলে, মিষ্টি সোনা। আবারও নিজের বুকে জড়িয়ে ধরল। নরম গলায় বলল, শান্ত হও সোনা। তারপর জোর গলায় সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই বাইরে যান। মুখ কুচকে সকলে বেরোয়। অহর্নিশ মিষ্টির দিকে তাকাল। দুগালে হাত রাখল। মিষ্টি অনবরত বলছে, আমি পাগল নই, আমি পাগল নই। অহর্নিশ আদুরে গলায় শুধায়, হুশ, আমি জানি। আমার মিষ্টি পাগল নয়। তুমি ওদের সঙ্গে এমন করো কেন? মিষ্টি ক্রন্দন গলায় বলে, ওরা আমাকে জ্বালায়। খুব জ্বালায়। আমাকে পাগল বলে। বিশ্বাস বিশ্বাস করো তুমি, আমি পাগল নই, আমি পাগল নই অহর্নিশ, নই। ফোপাচ্ছে মিষ্টি। অহর্নিশ একটু হাসে। চুমু দেয় ঠোঁটে। নম্র কণ্ঠে শুধায়, যে যাই বলুক, তুমি রেগে যাবা না, আমি বিশ্বাস করি। ওকে? মিষ্টি মাথা নাড়াল। অহর্নিশ ওর ভেজা চোখ দুটো মুছে ফেলল। মাথায় হাত বুলিয়ে দিল।
তারপর মিষ্টিকে বিছানায় শুইয়ে দিল, ঘুমাও, সোনা। মিষ্টি সরল কণ্ঠে বলে, তুমি কোথাও যাবে না বলে হাতটা টেনে ধরল। অহর্নিশ আশ্বাস দিল, আছি সোনা, ঘুমাও তুমি। মিষ্টি চোখ দুটো বন্ধ করল। অহর্নিশ একদৃষ্টে তাকিয়ে মেয়েটার দিকে। কি সুন্দর, হাসি খুশি ছিল মেয়েটা। হঠাৎ কি ঝড় এল, সব পাল্টে গেল। অহর্নিশ প্রহর গুনছে, কবে যে তার আগের স্বাভাবিক মিষ্টিকে ফেরত পাবে। রাতে মেয়েটা ঘুমায় না, চোখের নিচে দাগ পড়েছে। দীর্ঘশ্বাস ফেলে অহর্নিশ। মিষ্টি ফুলচোর হিসেবে ধরেছিল, তখন কতটুকু একটা মেয়ে ছিল, ক্লাস 8-এ পড়ত। সালটা কত ছিল? 2005 সালের সেদিনটিতে মজা করেই বলেছিল, শোন মেয়ে, আমি তোমাকে ভালোবাসি। আজ থেকে তুমি আমার, আমি তোমার, বুঝেছ মেয়ে? কে জানত অনাকাঙ্ক্ষিতভাবে বলা 2005 সালের কথাটা বাস্তবায়ন হবে 2015 সালে। বর্তমানে চলছে 2016 সাল। দেখতে দেখতে 1.5 বছর হলো ওদের বিয়ের। অহর্নিশ আবারও মনে পড়ল মিষ্টিকে বিয়ের ঘটনাগুলো। অতীত সাল 2015 বর্ষাকাল। বাজারের দেখা হওয়ার মেয়েটার কথা এখনও ভুলতে পারেনি অহর্নিশ। ভীষণ অদ্ভুত মেয়ে। মিষ্টি, মিষ্টি। গাড়িতে বসে বারবার বিড়বিড় করছিল অহর্নিশ। মেয়েটা সব কথার তোত্তারা উত্তর দিল কেন? অচেনা কোন মেয়ের এত সাহস হবে? মেয়েটা তাকে চিনে? বেরোবিতে পড়ে মাথাটা ঝিমাতে লাগল অহর্নিশ। তৎক্ষণাৎ মনে হল, এই মিষ্টি, সেই পিচ্ছি মিষ্টি নয় তো? যাকে বছরখানেক আগে জ্বালাত, এটাই কি সেই ফুলচোর মিষ্টি? যতটুকু শুনেছিল, খালিদ চাচার মেয়েও বেগম কোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়ছে। অহর্নিশ সঙ্গে সঙ্গে ফোন নিয়ে কল করল কোথাও। কথা বলা শেষ করল। ভাবতে লাগল, তীক্ষ্ণভাবে। কিছুক্ষণের মধ্যেই ফোনে মেসেজ এল। অহর্নিশ আগ্রহ নিয়ে দেখল। দেখা মাত্রই ঠোঁটে হাসি ফুটল। সুধাল, আরে হো, ফুলচোর ফুলটুসি যে, এবার কিনা হৃদয় চুরি করতে এলে? অহর্নিশের দৃষ্টি স্থির হল। তীক্ষ্ণ খেয়াল, মনে অগণিত ভাবনা। তার ফেলা এক একটা শ্বাস যেন বলে দিচ্ছিল, চিত্তে কঠিন সংকল্পে আঁকা রহস্যগুলো। অহর্নিশ হাসল ক্ষীণ। চলল তার পথে। দেখতে দেখতে কেটে যায় একটা সপ্তাহ। মিষ্টি গভীর ভাবনায়। সে ভেবেছিল অহর্নিশ হয়তো তার খোঁজ করবে, বাড়িতে আসবে। কিন্তু এমন কিছুই হল না। কেমন মানুষ? মিষ্টি গভীর ভাবনায় মগ্ন। ফোনে টুংটাং শব্দে বেজে উঠল, মেসেজ এসেছে। মিষ্টি গভীর দৃষ্টিতে দেখল। দীর্ঘশ্বাস ফেলল। ভার্সিটি থেকে বেরিয়ে আজকেও গেল পৌরবাজারে। আশ্চর্য বিষয়, আজকেও এখানে ভিড়। সকলের চোখে আতঙ্ক, চেঁচামেচির শব্দ। মিষ্টি ভিড় ঠেলে একটু ভেতরে যেতে দেখল, মাটিতে গড়াগড়ি খাচ্ছে একটা ছেলেট। পানিতে রক্ত ধুয়ে যাচ্ছে। আশেপাশের মানুষ দূর থেকে দেখছে। কেউ এগিয়ে আসছে না। ছেলেটার মুখে পা দিয়ে লাথি মারছে কয়েকজন বা রড দিয়ে শরীরে মারছে। মিষ্টির বুক কেঁপে উঠল। আরেকটা লোক কিছুটা দূর থেকে একজন পাথর নিয়ে আসছে। মিষ্টির শরীরে ঝাঁকুনি খেল, বুক ছলাৎ করে উঠল। পাথর দিয়ে কি করবে, মারবে? নৃশংসতা কল্পনা করতেই শরীর কাঁপতে লাগল। আশেপাশের বিড়বিড় কানে এল, আল্লাহ রে! চেংড়াটা চাঁদা দিলেই বাঁচিল হয়। আরেকজন বলল, সাহস দেখাবার গেইছে শালা। জানে না, সরকারের লোকের ক্ষমতা ক্যাঙ্কা? মিষ্টি হতবাক হয়ে দেখল। ও দুর্বল হার্টের মেয়ে এত নৃশংসতা নিতে পারে না। মৃগ রোগীর মতো কাঁপতে শুরু করে। কথা বলাবলি করা লোকগুলোর দিকে তাকিয়ে বলে, মেরে ফেলছে। আপনারা কেউ এগিয়ে যাচ্ছেন না কেন? আতঙ্কিত গলায় একজন বলল, কার মরবার শখ হইছে? দেখেন ছল না, চেংড়াটার সাথে কি হয় ছল? মিষ্টি বলে, সামান্য চাঁদার জন্য মেরে ফেলবে। আল্লাহ! লোকটা বলে, চাঁদা তো তোলে, এগলা কি নতুন কিছু? মিষ্টির সামনে তাকায়।
নির্জীব হয়ে ছেলের পুরো দেহ মারছে, অথচ তার কোন প্রতিক্রিয়া নেই। পুরো শরীরে রক্ত, লুঙ্গির আড়ালে পা দেখা যাচ্ছে, ফেটে রক্ত বেরোচ্ছে। পায়ের নখ উখড়ে আছে, হাতগুলো যেন থেতলে গেছে। ঠোঁট, গাল ফেটে রক্তগুলো গড়িয়ে পড়ছে। চোখ দুটো আধো আধো খোলা, লাল টকটকে হয়ে আছে। পুরো শরীর জখম। মিষ্টির মনে হচ্ছে তার শরীর ভার ছেড়ে দিচ্ছে। হাতে পাথর আনা লোকটা এগিয়ে আসলে মিষ্টি কাঁপা কাঁপা গলায় চেঁচিয়ে উঠে, আল্লাহ, আল্লাহ, থামুন, আল্লাহ, মা, মারবেন, মারবেন না। কাঁপতে কাঁপতে এগিয়ে ধপ করে পড়ল রক্তাক্ত ছেলের দিকে। যেন তার খুব আপন, মায়া লাগছে। চোখের জলে মিষ্টির মাস্ক ভিজে গেছে। পাথর হাতে নেয়া লোকটা নোংরা গালি ছুড়ল, এ মাগি, সার, সারেক মাগি। রড দিয়ে মারা আরেকজন বলে, তোর ভাতার লাগে শালি। মিষ্টি ক্রন্দন হয়ে কম্পায়ন কণ্ঠে বলার চেষ্টা করে, ছেড়ে, ছেড়ে, ছেড়ে দিন। আবারও তাকে নোংরা ভাষায় গালি দেয়। আশেপাশের লোকজন বলছে, মেয়েটা পাগল নাকি? নিজের পায়ে নিজেই কুড়াল মারতেছে। কার সাথে কথা বলতেছে জানে? এখন এর যে কি হবে? পাথর নেয়া লোকটা হুঙ্কার দিয়ে উঠল, সরবি তুই? তোরে এমন দেব, শালি, একদম ভরে দেব। মারবে বলে পাথরটা উঠাল। মিষ্টি শঙ্কিত হয়ে দুহাত মাথায় হাত রাখল, তৎক্ষণাৎ একটা বলিষ্ঠ হাত তাকে টানল। মিষ্টির শরীর নাজুক হয়ে আসছে। পিটপিট করে চেয়ে তাকাতে দেখল, মুখে সিগারেট, কপালের শিরা উপশিরা স্পষ্ট দেখা যাচ্ছে। লাল লাল ছিটেফোঁটা কপালে। ঘাড় ঘুরিয়ে উঠল অহর্নিশ। মিষ্টির হাত ধরে টেনে নিয়ে যেতে লাগল। মিষ্টি সচকিত হয়ে বলার চেষ্টা করল, অহর্নি, অহর্নিশ, অহর্নিশ। পিছন থেকে ডাকল, ভাই, ভাই। অহর্নিশ তাকাল, ক্ষীণ হাসল। অপর হাত দিয়ে নিজের গলায় কাটা মতো ইশারা করল। মিষ্টি চমকে উঠে আবারও বলার চেষ্টা করল, অহর্নিশ, অহর্নিশ, ওকে বাঁচা, বাঁচা। তখনই সিগারেটটা হাতে নিয়ে নিকোটিনের ধোঁয়া মিষ্টির মুখে পড়ল। অহর্নিশ তীক্ষ্ণ গলায় বলল, হুশ। তারপর টেনে নিয়ে যেতে লাগল। মিষ্টির মনে হল সে দুলে যাচ্ছে। এত নৃশংসতা সে মস্তিষ্কে নিতে পারছে না। কানে ভেসে আসলো চিৎকার, আর্তনাদ। মিষ্টি নিভু নিভু দৃষ্টিতে তাকালো তার হাতে। অহর্নিশের হাতেও রক্ত, শিরাগুলো ফুলে উঠেছে। হাতের সম্মুখে কাটা, খামচির দাগ। মিষ্টির হাতেও লেগেছে। অহর্নিশ গাড়ির দরজা খুলল, তৎক্ষণাৎ ঢলে পড়ল মিষ্টির শরীর। মিষ্টির কানে আর কিছু গেল না। অহর্নিশ ওকে উঠিয়ে নিজে উঠল। ড্রাইভারকে বলল, চলো। মিষ্টির মাথাটা অহর্নিশের কাঁধে। এক হাতে ধরে আছে সে। মিষ্টির মুখের মাস্কটা খুলে দিল, চোখ দিয়ে এখনো জল পড়ছে। হিজাবটা আলগা করল। খোলা জানালা দিয়ে মুখের সম্মুখে চুলগুলো আসতে লাগল। অহর্নিশ মুখে চুইংগাম চাবাতে লাগল। ওর দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসল। এম ড্যাশ। বর্তমান 2016 সাল। দরজায় অল্প শব্দে অহর্নিশ সচকিত হল। মিষ্টিকে ঘুম পাড়াতে পাড়াতে তার চোখও লেগে গেছিল। অহর্নিশ ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কে? লিপি আহমেদ বললেন, আমি রে অহর্নিশ। তোর দাদি ডাকায় তোকে। অহর্নিশ গলা খাকারি দিয়ে বলল, আমি যাচ্ছি। লিপি আহমেদ ঘরে একটু উকি দিলেন। সন্দিহান কণ্ঠে বললেন, পাগলটা ঘুমাইছে? সঙ্গে সঙ্গে মিষ্টি খেপে উঠল। কর্কশ গলায় চেঁচাল, মেরে ফেলব তোকে, মেরে ফেলব। লিপি আহমেদ ভয় পেয়ে পেলেন। গায়ে থুথু ফেললেন। অহর্নিশ বিরক্তসূচক শব্দ করল। বলল, আপনি যান তো চাচি। লিপি আহমেদ এক সেকেন্ডও রইলেন না। চটজলদি চলে গেলেন। অহর্নিশ মিষ্টির দিকে তাকিয়ে ক্ষীণ দৃঢ় গলায় বলে, ঘুমাতে বলেছি না আমি? নিষেধ করেছিলাম রাখতে। আমার কথা শুনবে না তুমি? তবে আর আমাকে কাছে পাবে না।
মিষ্টির রাগান্বিত মুখটা অসহায়ত্বের রূপ নিল। চোখে জল নামল, ঠোঁট উল্টে কাঁদল। অহর্নিশ শানিত গলায় আদেশ করল, কোন কথা বলবে না, চুপচাপ ঘুমাবে। আমি আসছি এক্ষুনি, এসে যেন ঘুমাতে দেখি। ওকে। মিষ্টি মাথা নাড়াল, অসহায় দৃষ্টিতে তাকিয়ে। অহর্নিশ যাওয়ার আগে মাথায় চুমু দিয়ে গেল। ঘর থেকে বেরোতেই দেখল, বাড়ির সকলে মিলে বৈঠকে বসেছে। অহর্নিশ বাবারা 4 ভাই, 1 বোন। অহর্নিশের বাবা সবার বড়, নাম আব্দুল্লাহ আল রাইফুল, তিনি লক্ষ্মীটারি ইউনিয়নের চেয়ারম্যান। তার স্ত্রী শেখ নাজমা। ওনাদের 3 ছেলে মেয়ে অহর্নিশ, মেঘনা, মাহি। রাইফুলের পরবর্তীজন রাউজন আলী রঞ্জু, ব্যারিস্টার রঞ্জু। তিনি বর্তমানে যুক্তরাজ্যে আছেন। তার স্ত্রী আরফিনা খাতুন, তিনিও স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে থাকেন। তাদের 2 ছেলে মেয়ে তাদের সঙ্গে থাকে। তৃতীয়জন আব্দুল্লাহ আল মাসুদ, তিনিও ভাইয়ের মাধ্যমে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এতদিন বড় ভাইয়ের সঙ্গে রাজনীতিতে ছিলেন। ওনার ডিভোর্স হয়েছে, 2 ছেলে মেয়ে ওনার। ছেলে মেয়েরা তার সঙ্গেই থাকেন। বড় ছেলে তরিকুল, তার স্ত্রী ফারিনা মৃধা এবং মেয়ে স্বপ্না। চতুর্থজন রশিদুল আলী সবুজ, তিনি বড় ভাইয়ের সঙ্গে রাজনীতিতে কাজ করছেন। তার স্ত্রী লিপি আহমেদ। তাদের 3 ছেলে, 1 মেয়ে। বড় ছেলে নুরুল ইসলাম, তার স্ত্রী সফিয়া। দ্বিতীয় ছেলে নিবির ইসলাম, মেয়ে হাফসা ইসলাম, সবার ছোট নিহার ইসলাম। অহর্নিশ এগিয়ে গিয়ে বসল। অহর্নিশের দাদি হামিদা বললেন, কিরে, মুখটা ওইঙ্কা করে আছিস কেনে? অহর্নিশ ছোট করে বলল, এমনই। অহর্নিশের ছোট চাচি লিপি আহমেদ বলেন, আরে আম্মা, চেংড়িটার জন্যে এ ছাওয়ার সুখ, শান্তি নাই। হামিদা বেগম মুখ কুঁচকে উঠলেন, পাগলিটা। ও পাগল নয়, ওর একটা নাম আছে মিষ্টি। ওকে মিষ্টি বলেই ডাকুন। কতবার মানা করেছি সবাইকে, ওক পাগলি না বলতে। অহর্নিশ দৃঢ় গলা। হামিদা বেগম বুঝলেন নাতি রেগে আছে। বয়স হলেও পরিস্থিতি খুব ভালোভাবে সামলে নিতে পারেন তিনি। কথা পাল্টে বললেন, তোর যে ডাক্তার বান্ধবীরটা আসিল, কি কইল? চেংড়িটা ঠিক হবে? অহর্নিশ দম ফেলে বলল, ও ডাক্তার নয়, সাইকোলজিস্ট। এখনও কিছু বলেনি। ওর বাড়িতে একটু সমস্যা হওয়ায় চলে যেতে হয়েছে ওকে। তৎক্ষণাৎ শেখ নাজমা বলেন, এইভাবে চলা যায়? ওরে পাগলাগারদে রাখা দরকার। অহর্নিশ বিরক্তসূচক শব্দ করল। তখন অহর্নিশের চাচাতো ভাই তরিকুলের বউ ফারিনা বলল, ঠিক কইছেন চাচি। কোনদিন জানি এই চেংড়ি বড় কারনামা করে বসে। দেখলেন না আইজকা আমার উপর কেমনে ঝাঁপে পড়ল? অহর্নিশ কিছু বলে না, জানে বলে লাভ নেই। নূরের স্ত্রী সফিয়া বলে, আপনারা যা শুরু করেছেন, তাতে মেয়েটা আরও অসুস্থ হয়ে যাবে। ওর মানসিক অবস্থা ঠিক নেই। আমাদের উচিত ওর প্রতি সহানুভূতিশীল হওয়া, তা নয় আপনারা পাগলি বলে বলে ওর মাথা আরও নষ্ট করে দিচ্ছেন। ফারিনা মুখ উল্টে তাচ্ছিল্য করে বলে, অত দরদ দেখিও না বাপু, পরে তোমার উপর ভারী পড়বে। সায় দিলেন লিপি বেগম। নিজের বৌমাকে ধমকি দিলেন, চুপ করো তুমি। মিষ্টি যা শুরু করেছে, বাচ্চা থেকে সবাই ওকে ভয় পাচ্ছে। আজকে খামচে দিয়েছে, কালকে যে মেরে ফেলবে না তার কোন গ্যারান্টি আছে? হামিদা বেগম সকলের সঙ্গে সহমত হল। সবাই নিজের মতো বলতে শুরু করেছে। অহর্নিশ অধৈর্য হয়ে পড়ল। চেঁচিয়ে উঠল, উফ, চুপ করুন, আল্লাহ ওয়াস্তে চুপ করুন। আমার মিষ্টি পাগল নয়, পাগল নয়, পাগল নয়, বোঝেন না আপনারা? ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেছে ওর। তখনই বাড়িতে প্রবেশ করলেন অহর্নিশের বাবা রাউফুল, সঙ্গে ছোট ভাই সবুজ। সারাদিন কাজ শেষে বাড়ি ফিরলেন। গুরুগম্ভীর কণ্ঠে বললেন, কি হয়েছে এখানে? অহর্নিশ চেঁচাচ্ছে কেন? তাকে সব বলা হল। তিনি ভ্রু কুঞ্চন করে অহর্নিশকে বললেন, মেয়েটার অবস্থা দিন দিন অবনতি হচ্ছে নাকি?
হামিদা বেগম ছেলেকে বলেন, তাড়াতাড়ি কিছু করেক বাপ, ছাওয়াটার জীবন শেষ হওয়া যায়। অহর্নিশের দিকে তাকিয়ে বলেন। রাউফুলের মুখে বিরক্তের আভাস পাওয়া গেল। বলেন, সামনে ইউনিয়নের নির্বাচন, এগলা ঝামেলায় জড়ান না তো আমাকে। তারপর অহর্নিশকে বলেন, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিস না কেন? প্রয়োজনে ভর্তি করা হাসপাতালে। সারাদিন বউয়ের পিছনে থাকলে এদিকটা কে সামলাবে? তখনই ছোট চাচা সবুজ এগিয়ে বলেন, আরে হো ভাইজান, এইটা তো ভালো। এই কথা যদি প্রচার হয় চেয়ারম্যানের ছেলে অসুস্থ বউয়ের যত্নের কারণে নির্বাচনে থাকছে না, তাইলে ভাববার পারেন আমাদের কতটা সুনাম হবে। আইজকাল এগলা খুব চলে। রাউফুল হাসেন। ভাইয়ের কথা ভুল নয়। সকলে ভাবলেন। অহর্নিশের মেজাজ খারাপ হল, মিষ্টির অসুস্থতাকেও রাজনীতিতে জড়াচ্ছে। অহর্নিশ হন্তদন্ত পায়ে ঘরে গেল। রাউফুল দেখলেন ছেলেকে। নিজেকে ধাতস্থ করে স্ত্রীকে বললেন, সব ছাড়ো, ভাত দাও। নাজমা বলেন, আপনি ফ্রেশ হওয়া আইসেন। রাউফুল সাহেব নিজের ঘরে গেলেন। অহর্নিশ ঘরে ঢুকে নিশাচর প্রাণীর মতো ছটফট করতে লাগল। মাথা গরম হয়ে আসছে। কানে শব্দ এল মিষ্টির গোঙানির। এগিয়ে গেল। বিক্ষিপ্ত মনটা শান্ত হল। মিষ্টির শুকনো ঠোঁটে চুমু দিল। গালে হাত রেখে বলল, তাড়াতাড়ি ঠিক হয়ে যাও সোনা। সাইকোলজিস্ট রাইমা চোখে চশমা পরে মনোযোগ দিয়ে নোটবুক পড়ছেন। দৃষ্টি স্থির, মুখটা বিচলিত। কোনো এক জায়গায় যেন আটকে গেছেন তিনি। পাতার কোণে কিছু শব্দ ঘুরছে বারবার। সাবজেক্টস রেকলেকশন ডাজ নট ম্যাচ হাজব্যান্ড স্টেটমেন্ট। রোগীর স্মৃতি স্বামীর কথার সঙ্গে মিলছে না। রাইমার কপালে ভাঁজ পড়ল। তিনি ধীরে কলমটা নামিয়ে নিলেন, তারপর চেয়ার থেকে হালকা ভর দিয়ে পিছনে হেলান দিলেন। তার চোখে স্পষ্ট একটা ভাবনা, কে সত্য কে মিথ্যে বলছে। দরজার ওপাশে তখন নরম আলো পড়ছে, ঘড়ির কাঁটা টিকটিক করছে। তৎক্ষণাৎ কফির মগ এগিয়ে দিল রাইমার স্বামী মাহবুব। পাশে বসল, কি ব্যাপার, আজকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? রাইমা চশমা খুলল। নিষ্প্রভ কণ্ঠে বলল, আম্মু ঘুমিয়েছে? হ্যাঁ। আমি সরি, আসতে বেশি দেরি হয়েছে। তাই না? মাহবুব কফিতে চুমুক দিয়ে বলে, সেটা ঠিক আছে। কিন্তু তোমার কি হয়েছে? আজকে তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিল না? কি হলো ওখানে? রাইমা কফি খায়, বলে, প্রথমবারের মতো আমি ভীষণ কনফিউজড। এই কেসটা সব থেকে ভিন্ন। আমার বন্ধু অহর্নিশ, তার স্ত্রী মিষ্টি। মিষ্টি মানসিকভাবে বিপর্যস্ত। ও এক কথা বলছে, অহর্নিশ আরেক কথা। রাইমার অস্থির কণ্ঠস্বর। মাহবুব বলে, তুমি হাইপার হচ্ছ কেন? আমাকে পুরো ঘটনা বলো তো। রাইমা মিষ্টির বলা এবং অহর্নিশের থেকে শোনা অর্ধেক ঘটনা বলল। বিচলিত গলায় বলে, আদৌ মিষ্টি মিথ্যে বলছে? এমন অবস্থায় কেউ মিথ্যে বলে না। কিন্তু আরেকদিকে অহর্নিশ, ও কেন মিথ্যে বলবে? মিষ্টি বলছে 8 বছর, অহর্নিশ বলে 10 বছর। মাহবুব বলে, রিল্যাক্স রাইমা, রিল্যাক্স। একটা বিষয় জানলেই তো হয়। ওর বউয়ের তো পড়ালেখা শেষ, তাই না? হ্যাঁ। তাহলে ওদের ছোটবেলার সাক্ষাতে মিষ্টি ক্লাস 8-এ পড়ত। এখন পড়ালেখা শেষ। তবে হিসেব অনুযায়ী ঠিকই আছে অহর্নিশের কথা। এছাড়াও 5 সালে তিস্তার ব্রিজই হয়নি, মিষ্টি কিভাবে দেখতে এসেছিল? রাইমা হিসেব করল, আসলেই তো। মিষ্টির ভাষ্যমতে হলে এখনও মিষ্টি অনার্সে পড়ত। মাহবুবের কথায় যুক্তি আছে। তবুও ওর মন সায় দিচ্ছে না। রাইমা বলে, তবুও ওর সব কথা মিথ্যে নয়। মিষ্টি যখন ওর ভাষ্যমতে কথাগুলো বলছিল, শেষে কিছু বলতে চাচ্ছিল, অহর্নিশের থেকে এমন কিছু শুনেছে, যেটা শুনে ওর হুঁশ উড়ে যায়। কিন্তু বলার আগেই থেমে যায়, আর অহর্নিশ ওকে ঝাঁকিয়ে তুলে ফেলে। এটা খুব রেয়ার একটা কেস। যতটা সাধারণ মনে হচ্ছে, ততটাও নয়। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।